ইশারায় সৌরভ শিবপ্রসাদকে বিয়ের আগে অ্যারেস্ট করে নেয়, কিন্তু বলরামবাবু পুরো খেলাটা পাল্টে দেয় তার প্রেমিকাকে স্ত্রী বানিয়ে। পরশুরামের আজকের পর্বে আমরা দেখতে চলেছি গৌরব গিয়ে বিজিৎ ও কাবেরীর সাথে দেখা করে। বিজিৎ বলে কাজটা সম্ভব হয়েছে তো আদেও, নাহলে তুমি এখানে আসার কোনো দরকার ছিল না, কেউ যদি দেখতে পেয়ে যায় প্রবলেম হয়ে যাবে। তখন গৌরব বলে আমি কি কোনো কাজে হার মেনেছি? বিজিৎ বলে বাহ, শুনে খুশি হলাম, তুমি কাজটা সাকসেসফুল করতে পেরেছো। তাহলে তোমার জন্য আমার কাছে গিফট আছে, এ নাও গৌরব, এই গিফট দিয়ে তুমি মুড়ে যাও আর পুরো কেসটাকে ঘুরিয়ে দিও, আর বাকি যে কেসটা আছে তোমাকে আমি দেখে নেব। আর নন্দিনী কত দূর? তখনই গৌরব বলে নন্দিনী আমার হাতে এখন ওঠা বসা করছে, আমি যা বলবো নন্দিনী তাই শুনবে। নন্দিনীর কাছ থেকে আমি ফাইলটি নিয়ে চলে এসেছি। বিজিৎ বলে এত ফাস্ট কাজ করে ফেলবে? আর বিশ্বাসই করতে পারিনি, আমি তো ভেবেছিলাম এই ফাইলটি তোমাকে পেতে আরও কয়েক বছর লেগে যাবে, কিন্তু এত তুরন্ত কাজ করে দিয়েছো, এর জন্য ধন্যবাদ। তারপরে গৌরব চলে যায়। আর এদিকে বড়মবাবু যখন দেখতে পায় নন্দিনী তার গলায় হাতটি পড়ে এসছে, তখনই বড়ম বলে তুমি আমার কথার মর্যাদা রেখেছো। পাশ থেকেই সবটা দেখতে পেয়ে যায় গৌরব। গৌরব দেখে খুব রেগে যায়। এদিকে বড়ম বলে ধন্যবাদ নন্দিনী, তুমি আমার কথাটা রেখেছো, এই হাতটি পড়ে এসছো, এটা অনেক। তখনই গৌরব বরমকে বেরিয়ে যেতে বলে এই বিয়ের মণ্ডপ থেকে। নন্দিনী বলে এমন করো না, আমি তোমার কাছে হাত জোর করছি। তখনই গৌরব বলে তুমি আমার সাথে ঘরে চলো, তোমার সাথে আমার দরকার আছে, কিছু কথা বলবো। তখন নন্দিনী বলে কিসের কথা, এখানে বলো। গৌরব বলে না, আমি বলছি তো তোমার সাথে আমার কথা আছে, আমার সাথে চুপচাপ ঘরে চলো। এবং নন্দিনীকে টানতে টানতে গৌরব নিয়ে চলে আসে। তখন নন্দিনী বলে এমন বাজে ব্যবহার কেন করছো তুমি? তোমার এমন হিংস্র রূপ আমি আগে দেখিনি তো, তুমি এতটা বাজে ছেলে। তখন গৌরব নন্দিনী মুখার্জির গলা থেকে বড়ামের দেয়া হাতটি টেনে ছিঁড়ে ফেলে দেয় মাটিতে, আর বলে চুপচাপ আমার সাথে চলো, তুমি আমার ভালোবাসা, আমার স্ত্রী, অন্য পরপুরুষ তোমাকে ছোবে। তারপরে সেখানে তটিনী এসে গেলে বলে তটিনী যাও, একে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে আসো। তটিনী যখন নন্দিনীকে সাজিয়ে দেয় আর বলে তোর কি কোনো পরিবর্তন লাগছে? আমার মনে হচ্ছে গৌরব ছেলেটি সত্যি খুব বাজে একটি ছেলে, আমার কিন্তু পছন্দ হচ্ছে না। নন্দিনী বলে বিষয়টা অনেক আগিয়ে গিয়েছে, আমি বাধ্য এখন ওই গৌরবকে বিবাহ করতে, কারণ আমার বাবা সত্যজিৎ মুখার্জি তাই চায়। কী করবো বলতো তটিনী? এবং তটিনী ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে পরশুরাম সেখানে আসে। তটিনী বলে দেখেছো পরশুরাম, কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তখনই পরশুরাম বলে আমাকে বাইরে যেতে হবে, আমার কাজ আছে, আজ এই বিয়েটা আটকে যেতে পারি আর পুরো কেসটা আমি ঘুরিয়ে দিতে পারি। আর তটিনী বেশ খুশিও বলে বড়াম, যা করবে খুব শীঘ্র করো, আমার ভরসা আছে তোমরা এই কেসটা ঘোরাতে পারবে। তারপর শিবপ্রসাদ ও বলরামবাবু বেরিয়ে যায় তাদের এই কাজটা সম্পূর্ণ করতে। মায়া বলে খুব সাবধানে, স্পেশাল ব্রাঞ্চে দেখলাম এখানে সৌরভ ঘোরাঘুরি করছে একটি ফাইলে, আর বারবার বস তোমার খোঁজ করছিল, কী জন্য কিছু বুঝতে পারেনি। সৌরভ বলে তখন আরে আমি এসে গেছি। শিবপ্রসাদ দেখে ভালো লাগলো, এই দেখ এই ফাইলটি চেক কর, তোর অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তোকে তো এবার অ্যারেস্ট করতে হবে, তুই অনেক গণ্ডগোল পাকিয়ে নিয়েছিস, সব নোংরা ব্যবসা করছিস, ওই জন্য তুই স্পেশাল ব্রাঞ্চ ছেড়ে দিয়েছিস তাই না? এখন সব কালোবাজারি বিজনেস করছিস, তোর নামে তো এখন অ্যারেস্ট ওয়ারেন্টটা জারি হয়ে গেছে। তখনই সৌরভ সঙ্গে সঙ্গে শিবপ্রসাদের হাতে হাত কড়ি পরিয়ে দেয়। শিবপ্রসাদ কিছু বুঝে ওঠার আগেই তাকে অ্যারেস্ট করে নেয় সৌরভ গাঙ্গুলি। আর মায়া বলে বস কিছু বলো তুমি। তখন শিবপ্রসাদ বলে দাঁড়া, আমি আমার পথ বার করছি। তখনই বড়াম সঙ্গে সঙ্গে সৌরভের এমনকি একটা পাঞ্চ মারে। তখন সৌরভ বলে কে করছিস বড়াম, তুই অন ডিউটি ছেলের গায়ে হাত দিচ্ছিস? তুই জানিস তোর পরিণতি কী হতে পারে? আমি একটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার আর আমার গায়ে হাত তুলছিস, এটার পরিণাম ঠিক হবে না। বড়াম বলে কোনটা ঠিক হবে আর কোনটা ভুল সেটা আমাদেরকে জাজ করতে দে। শকুনি শিবপ্রসাদ বলে এতটা সহজ নয় রে, দে চাবিটা দে, হাত কড়া পরিয়ে দিয়েছিস তুই আমার হাতে, তুই বুঝতে পারিসনি আমি এখানে কেন এসেছি? এখানে তোকে ধরবো বলেই এসেছি, আর এই কর্ণ আর তাদের এই পুরো প্ল্যানটা আমি এখন ব্রেকডাউন করব, সেই জন্যই চেষ্টাটা আমি করছি। তোর কি মনে হয় এত সহজে বিয়েটা হবে আমার শালির? না, আমিও নিজেকে আগে থেকে তৈরি করেছি, সমস্ত প্ল্যান আমিও বানিয়ে নিয়েছি কর্ণকে ও এই গৌরবকে অ্যারেস্ট করব বলে, তাই এই বিয়েটা হওয়া এক প্রকার অসম্ভব। তখন সৌরভের ফোন আসে কর্ণ আর বলে শেষ করে ফেলেছিস তো, শিবপ্রসাদকে যেভাবে হোক
আর ঘন্টা তিনেক আটকে রাখ, এ পুরো বিয়ের সার্কেলটা শেষ হোক, তারপরে ওকে ছেড়ে দেবে, আর কিচ্ছু করতে পারবে না। গৌরবকে একবার যদি নন্দিনী আর স্বামী হিসেবে মেনে নেয়, তখন আর এইসবের কোনো মানেই থাকে না। নন্দিনীকে হাত করে ফেললে পুরো টিমটাকে হাত করে ফেলেছি। আর স্পেশাল ব্রাঞ্চ তো অলরেডি আমাদের কাছে আছে। তখন শিবপ্রসাদ তার চেম্বার ত্যাগ করে সৌরভের মাথা তোলে। সৌরভ বলে, হ্যাঁ হ্যাঁ বস, সব কাজ কমপ্লিট। সঙ্গে সঙ্গে সৌরভের হাতে হাতকড়ি পরিয়ে তাকে একটি ঘরের ভেতরে বদ্ধ করে সেখান থেকে তার ফোন নিয়ে বেরিয়ে পড়ে শিবপ্রসাদ গাঙ্গুলি সমস্ত ফাইলপত্র নিয়ে বিয়ের মণ্ডপে। এবং এদিকে দেখবো আমরা কোনো বিজিতকে কি বলে, কোনো চাপ নেই, আর রিল্যাক্স হও, সব কাজ আমরা করে ফেলেছি। এদিকে সব বিয়ের মন্ত্র শুরু হয়ে গেছে, আর ওদিকে স্পেশাল ব্রাঞ্চের হেড অফিসার পরশুরামকে অ্যারেস্ট করে ফেলেছে। পরশুরাম এখন আমাদের হাতের মুঠোয়, তাই যত চেষ্টাই করুক এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। বিজিত তখন বলে, বড়রামকে ধরে রেখেছ? বড়রাম কিন্তু এই সব কিছু উল্টে দিতে পারে, কারণ বড়রামের চোখে আমি একটি ভালোবাসার ছাপ দেখেছি নন্দিনীর প্রতি। তখন শিবপ্রসাদের কথা ভাবে এবং বড়রামের কথা ভেবে কোন একটু অবাক হয়ে যায়, আর কি বলে, কি বলছো কি, বড়রাম নন্দিনীকে ভালোবাসে? এটা কি করে সম্ভব, এটা তো আগে শুনিনি। তখনই বিজিত বলে, এটা একটা নতুন কেমিস্ট্রি, আমিও কিছু জানতাম না, হুট করে সবটা বুঝতে পারছি। আর বড়রাম ধরাও দিচ্ছে না, খুব চালাকির সাথে কাজ করছে, তাই আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। তখনই আবার সৌরভকে ফোন করে কর্ণ, আর বারবার ফোন করলেও সৌরভের ফোন কেউ পিক আপ করে না, কেই বা ধরবে। সৌরভ তো এখন জেলের ভিতরে আটকে রয়েছে, আর সেই ফোন রয়েছে এখন পরশুরামের হাতে। পরশুরাম তখন তার গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে বিয়েতে। আর সেইখানে যখন সিঁদুর দামনের পর্ব চলে, তখনই শিবপ্রসাদ পেছন থেকে এসে বলে, দাঁড়াও, এই বিয়েটা এখানে বন্ধ করো, এটা হবে না, এটা একটা বাজে প্ল্যান মাত্র। তখন নন্দিনী অবাক হয়ে যায়। গৌরবের হাতে স্মৃতির সিঁদুর সে জোর করে পড়াতে গেলেই সঙ্গে সঙ্গে তটিনী গাঙ্গুলি পাশ থেকে গৌরবের হাতটা ধরে নিয়ে বলে, কী করছো কি, জোর করে সিঁদুর পরিয়ে দিচ্ছ? আমার স্বামী বললো না দাঁড়াতে, এত কিসের তাড়াতাড়ি? পুরোহিত মশাই, এখনও লগনসা আছে তো, টাইম এখন অনেকটাই আছে তো। তোমার পুরোহিত মশাই বলে, হ্যাঁ এখনও 2-3 ঘন্টা টাইম আছে, তোমরা যা আছে সব কাজ কাম মিটিয়ে নাও, তারপরেও বিয়ে করতে পারবে। তখনই বড়রাম পাশ থেকে এসে বলে, কর্ণবাবু, এতটা সহজ নয়, তুমি যার সাথে লড়াই করতে নেমেছ সে বিষ্ণুর অবতার, তার সাথে লড়াই করে কর্ণ কোনোদিনই পারবে না, সে যত চেষ্টাই করুক। আর কর্ণর কূটনৈতিক বুদ্ধি একটা পর্যায়ে গিয়ে সেই ভুলে যেতেই হবে পরশুরামের কাছে, কারণ পরশুরামের যে অভিশাপ আছে কর্ণর ওপরে। তখন কর্ণ বলে, শাট আপ, কী বলতে চাইছো তুমি? কোনোভাবে এই বিয়েটা আটকাতে পারবে না তুমি, তুমি যত চেষ্টাই করো। তখন কর্ণ সত্যজিৎ মুখার্জিকে ডেকে নিয়ে এসে বলে, কি চলছে কি? হ্যাঁ সত্যজিৎ মুখার্জি, আপনি তো ভুলে যাচ্ছেন, আপনার মেয়ে দুবার অলরেডি বিয়ে হতে চলেছে, আর একবার তো বরকে মেরেই ফেললো, খেয়ে ফেললো বরটাকে, এবং দ্বিতীয়বার যদি এই বিয়েটি ভেঙে যায় তাহলে তার মতো লজ্জার আর কিচ্ছু আছে? সত্যজিৎ বলে, না, কেউ এমন নেই যে বিয়েটি ভাঙতে পারবে, আমি নিজে ঢাল হয়ে দাঁড়িয়ে বিয়েটি দেব। তখনই কর্ণ বলে, চেষ্টা করে দেখো বলরাম, কী করে বিয়েটি আটকাতে পারো। আমি সত্যজিৎ মুখার্জিকে লাগিয়ে দিয়েছি, নন্দিনী মুখার্জি ভেঙে আছে ভেতর থেকে, আর তাকে তুমি কোনোভাবে বোঝাতে পারবে না, এই বিয়েটি হত চেষ্টা করলেও তুমি আটকাতে পারবে না। তারপরেই আমরা দেখব শিবপ্রসাদ বলে, নন্দিনী, তোমার সাথে আমার কিছু কথা আছে। নন্দিনী মুখার্জি বলে, কী কথা? বিয়ের মণ্ডপের মাঝখানে এসে তুমি আমাকে বোঝাচ্ছ, এখানেই বলো সবার সামনে। তখন শিবপ্রসাদ একটি ফাইল ধরিয়ে দেয় নন্দিনী হাতে, এবং গৌরবের সমস্ত চিটফান্ড কাজ সব তাতে থাকে। সে মডেলিংয়ের নাম করে মেয়েদেরকে কলকাতা ও বাইরের শহর থেকে নিয়ে আসে এবং তাদেরকে বিজিত লাহিড়ীর হাতে তুলে দেয়। বিজিত লাহিড়ী সেই সমস্ত মেয়েদের লিস্ট করে সমস্ত তাদের একটা করে প্রোফাইল বানিয়ে তাদেরকে রেডি করে এবং তাদেরকে মেন্টালি টর্চার করে এমন অবস্থা করে তাদেরকে বাধ্য করে বাইরে পাঠানোর জন্য, এবং সেখানে গিয়ে চলে তাদের পুরো বিজনেসটি, যেটি কোটি কোটি টাকার বিজনেস, এবং গৌরব তার হেড, এবং তাকে দিয়ে পুরো জিনিসটাকে কন্ট্রোল করা হয়। তখনই নন্দিনী এই সব কিছু পড়ে কাগজ অবাক হয়ে ওড়ায়, আর সত্যজিৎ বলে, এই সব কিছু মিথ্যে নন্দিনী, আমি নিজে যাচাই করেছি। এই বিয়েটা আটকানোর জন্য সত্যজিৎ মুখার্জির সামনে নাটক করছে পরশুরাম। তুমি জামাই এমন কেন করছো? তোমার যদি বিয়েটা আটকানি হতো, কিছু বলারই বা হতো, তাহলে তুমি আগে বলতে, এমনভাবে হট করে মাঝখানে এসে আটকে দিচ্ছ, এটা তো ঠিক নয় না।
আমার তো কত ভাবনা চিন্তা ছিল, আমার মেয়ের বিয়ে হবে, সে সুখে শান্তিতে সংসার করবে, আর এখন তুমি মাঝখানে কাটা হচ্ছ। এটা ভুল করছো জামাই, একবার ভেবে দেখো, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না, একে সব কিছুর পিছনে তোমার দায়ী হবে। তখনই পরশুরাম বলে, একটা মেয়ে তোমার, তাকে তুমি কীভাবে একটি খারাপ ছেলের হাতে তুলে দাও? এত প্রমাণ এই সব কিছুতে স্পেশাল ব্রাঞ্চ থেকে নিয়ে এসছি আমি, এগুলো তো সব অফিসিয়াল কাগজপত্র, সেটা আপনি বুঝতে পারছেন না? সত্যজিৎ মুখার্জি বলে, আমার কোনো কিছু দরকার নেই বোঝার, আমি যা বোঝার বুঝতে পেরে গেছি, তুমি এই বিয়েটি সম্পূর্ণ হতে দাও। নন্দিনী একটি অ্যাডভোকেট, আর তার জীবনে সে যে মর্জিটা করবে সেটাই আমি মেনে নেব, কিন্তু এই বিয়েটি হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তখনই সত্যজিৎ মুখার্জির মুখের দিকে তাকিয়ে বলে, শিবপ্রসাদ, নন্দিনী তুমি যা ইচ্ছা তাই করো, আমি তোমাকে আর বাধা দেব না, কিন্তু আমার কাজ ছিল তোমার সামনে সত্যতা তুলে ধরা, আমি সেটি সম্পূর্ণ করেছি। এবার তুমি ভাবো কি করবে, তুমি এক্ষুনি বিয়েটি সম্পূর্ণ করবে, নাকি এই জাল থেকে বেরিয়ে নিজের মতামত পেশ করবে এবং একটি খোলামেলা জীবনযাপন করবে? তখন নন্দিনী একটু অবাক হয়ে যায়। পাশ থেকে তটিনী এসে বলে, দেখ দিদি ভাই, বিয়েটা ভেঙে দে, বিয়ে জীবনটা একদিনে নয়, সারাটি জীবন তার সাথে তোকে কাটাতে হবে, সারাটি জীবন তাকে থাকতে হবে তোর সাথে, এবং সেই কাজটা এক ঝলকের জন্য কোনো ভুল করিস না, তোর সামনে সমস্ত প্রমাণ আছে, তুই একটা অ্যাডভোকেট, তুই সবটা যাচাই করে একবার ভেবে দেখ। তখনই নন্দিনী বলে, সময়টা অনেকটা গড়িয়ে গিয়েছে, আমি গৌরবকে আপন করে নিয়েছি, আর এই বিয়েটা যদি আমার না হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, একবার আমার জীবন নষ্ট হয়ে গেছে, এবার নিজের জীবনটা নষ্ট করতে চায় না। তখনই পাশ থেকে বড়রামবাবু হাত ধরে নন্দিনীর বলে, চিন্তা করতে হবে না, তোমার জীবন কোনোভাবেই নষ্ট হবে না, আমি তোমাকে আপন করব এবং বিবাহ করতে রাজি। তখন বড়রামের মুখের দিকে তাকিয়ে সারা বিয়েবাড়ি মণ্ডপ অবাক হয়ে যায়। গৌরব বলে, এই সব কিছু একটা ট্রাপ, তাই না তোমাদের?